আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। গত ক্লাসে আমরা 11.2 অধ্যায়ের বেসিক এবং কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা ক্রিয়েটিভ কিছু অংশ দেখব। তো চলো শুরু করা যাক। এই ম্যাথটা দেখো, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 আর এখানে পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার। পরিসীমা মানে কি? একটা ত্রিভুজে তিনটা বাহুর যোগফল। তাহলে এখানে যেহেতু বাহুগুলো অনুপাতে দেওয়া আছে, তার মানে কি হবে, এর প্রত্যেকটার সাথে একটা গসাগু থাকবে। যদি সেটা x হয় তাহলে লিখব, মনে করি ক নাম্বারে কি বলেছে, ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন বেদে ত্রিভুজটি কী ধরনের হবে তা লিখতে বলছে। তো আমাকে ত্রিভুজ অঙ্কন করতে হলে আমার প্রথমে আগে দেখতে হবে যে এটা কী ত্রিভুজ, সেটা আইডেন্টিফাই করে তারপর আমি অঙ্কন করব। তাহলে লেখো, মনে করি ত্রিভুজের বাহুগুলো যেহেতু অনুপাতে দেওয়া, সেজন্য এগুলোর সাথে x দিয়ে লিখব। 5x, 12x এবং 13x সেন্টিমিটার। আমার একক দেওয়া আছে সেন্টিমিটার, সেজন্য সেন্টিমিটার। আর তিনটা বাহুর যোগফল কার সমান হবে? এর পরিসীমার সমান হবে। লেখো প্রশ্ন মতে 5x প্লাস 12x 13x, তিনটা বাহুর যোগফল 30 সমান হবে। এখানে একটু সাইড নোট দাও। ত্রিভুজের তিন বাহুর যোগফল ওই ত্রিভুজের পরিসীমার সমান। পরিসীমার সমান। তো এখান থেকে x এর ভ্যালু বের করো। কত হবে? 30x ইকুয়াল 30, অর্থাৎ x ইকুয়াল 1। এই x এর ভ্যালুটা এখানে যদি আমরা বসাই, তাহলে আমরা ত্রিভুজের তিনটা বাহু পেয়ে যাব। লেখো অতএব ত্রিভুজের তিনটি বাহু বাহুগুলো 5 into 1, 12 into 1, 13 into 1 এত সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। প্রথমে বলেছে ত্রিভুজটি অঙ্কন করো। যেহেতু আমি তিনটা বাহু পেয়ে গেলাম, তো লেখো নিচে ত্রিভুজটি অঙ্কন করা হলো। ত্রিভুজটি এটাকে 13 সেন্টিমিটার আর বাকি দুইটাকে তুমি 5 এবং 12 কল্পনা করো। তাহলে যেহেতু এটা ছোট, এটাকে 5 সেন্টিমিটার দাও, আর এটা যেহেতু বড়, তার মানে 12 সেন্টিমিটার দাও। তাহলে আমার ত্রিভুজটা হয়ে গেল ABC একটি ত্রিভুজ। এখন এখান থেকে আমাকে বের করতে হবে কোন বেদে ত্রিভুজটা কি বলা আছে, কোন বেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখো। তাহলে এবার লেখো, যেহেতু AC স্কোয়ার সমান এখানে কত, AC এর মান কত পেয়েছি? 13 সেন্টিমিটার। লেখো 13 স্কোয়ার। 13 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 169।
এটাকে আমরা দুইটা সংখ্যার বর্গ অর্থাৎ দুইটা সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় এরকম দুইটা সংখ্যার যোগফল আকারে লিখব। তাহলে 144 এটাকে আমরা বর্গমূলে লিখলে 12 লিখতে পারি, অর্থাৎ 12 স্কোয়ার সমান 144। আর এর সাথে কত প্লাস করব 25, অর্থাৎ 5 স্কোয়ার সমান 25, যেটা কিনা এই দুইটা বাহু পাবো। দেখো 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার মানে AB স্কোয়ার আর 5 স্কোয়ার মানে BC স্কোয়ার। তো আমরা জানি যে AC স্কোয়ার ইকুয়াল AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কার সূত্র? পিথাগোরাসের সূত্র। লিখে নাও, যেহেতু ত্রিভুজটি পিথাগোরাসের সূত্র সমর্থন করে, পিথাগোরাসের সূত্র সমর্থন করে তাহলে এই কোণ বেদে ত্রিভুজটা কি হবে? সুতরাং কোণ বেদে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। যেটা আমার প্রশ্নে বলা আছে। খ নাম্বারে বলেছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য আর ক্ষুদ্রতর বাহুটাকে প্রস্থ ধরবে। এখানে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট হবে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গ, আয়তক্ষেত্রের কর্ণটা হবে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য সমান। সেক্ষেত্রে আমার আয়তক্ষেত্রের কর্ণ বের করতে হবে, আর এটাকেই বর্গক্ষেত্রে বাহু ধরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তো লেখো, অনুপাত তো দেয় আছে আমার 5:12:13। সেখান থেকে আমি কতে পেয়েছিলাম? কতে পেয়েছিলাম ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার আর ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে লেখো, ক হতে প্রাপ্ত ত্রিভুজের বৃহত্তর বাহু 13 সেন্টিমিটার আর ক্ষুদ্রতর বাহু 5 সেন্টিমিটার। কি বলেছে? আয়তক্ষেত্রের কর্ণের সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা আয়তক্ষেত্র লিখে নেই, একটু আয়তক্ষেত্র আঁকো। একটা ABCD একটা আয়তক্ষেত্র, ABCD। বলেছে বৃহত্তর বাহুটাকে দৈর্ঘ্য ধরতে হবে। তাহলে এখানে বৃহত্তর বাহু কোনটা? BC এবং AD। এটাকে আমরা 13 সেন্টিমিটার লিখলাম। আর ক্ষুদ্রতর বাহুটাকে প্রস্থ ধরতে হবে। তাহলে ক্ষুদ্রতর বাহু কত এখানে? AB বা CD, অর্থাৎ 5 সেন্টিমিটার। আর এখানে কর্ণ কি হবে? AC। আয়তক্ষেত্রে কর্ণটা হবে AC। এই AC এর মান বের করব। তাহলে লেখো, আয়তক্ষেত্রের এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য AD সমান BC সমান 13 সেন্টিমিটার। ত্রিভুজের বৃহত্তর বাহুটাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের প্রস্থ কি হবে? ছোট বাহুটা, অর্থাৎ AB সমান CD সমান 5 সেন্টিমিটার।
এবার দেখো এ বি সি যে ত্রিভুজটা, আমরা জানি আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ। তো এখানে এ বি সি কোণ অর্থাৎ বি কোণটা সমকোণ হবে, সেক্ষেত্রে এ বি সি কী হবে, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। আর সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। লিখে নাও, আমরা জানি আয়তের প্রত্যেকটা কোণ অর্থাৎ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই, তাহলে এ বি সি ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই সূত্র বা উপপাদ্য ব্যবহার করে পাই। উপপাদ্য লেখো, কি লিখতে পারি, এসি এর মান বের করব, অর্থাৎ এসি স্কয়ার অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার। তো এখানে এ বি এর মান কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার অর্থাৎ 5 স্কয়ার। আর বিসি বলতে কত, বিসি বলতে এডি সমান 13 সেন্টিমিটার। লেখো 13 সেন্টিমিটার, 5 বলতে 25 আর 13কে করলে 169, যোগ করো 9 আর 5 4, ক্যালকুলেটরে যোগ করে নিবে, হাতে থাকলো 1, কত হবে 194। তাহলে আমি এসি এর মান কত পেলাম, √194, অর্থাৎ এসি হচ্ছে আমার আয়তক্ষেত্রের কর্ণ, আর আয়তক্ষেত্রের কর্ণটা হবে কি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহু অর্থাৎ এসি সমান কত পেলাম, √194। এখন এসি হলো এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ, এসি হলো এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণ। আর এসি যদি বর্গক্ষেত্রের বাহু হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রের বাহু হলে অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বাহুর দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এসি তার হোল স্কয়ার। তাহলে লেখো এসি স্কয়ার। এসি এর মান কত পেয়েছিলাম, √194, মানটা বসাই দাও এখানে, √194, আর এর উপর হোল স্কয়ার হলে তাহলে কি হবে, এখানে রোটবার এবং স্কয়ার দুইটা কাটা যাবে, থাকবে কি শুধু 194 এত বর্গ সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটারে দেওয়া সেজন্য বর্গ সেন্টিমিটার। এটাই হলো আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যা আমার প্রশ্নে নির্ণয় করতে বলেছে। দেখো 23-এর গতে বলা আছে উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। উক্ত আয়তক্ষেত্র কোন আয়তক্ষেত্র, খতে আমরা বের করেছিলাম এবিসিডি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য পেয়েছিলাম কত, 13 সেন্টিমিটার এবং প্রস্থ পেয়েছিলাম 5 সেন্টিমিটার। সেই আয়তক্ষেত্রটাই শতকরা কতটুকু বৃদ্ধি পাবে তা বের করতে বলেছে। তো লেখো, খ হতে প্রাপ্ত বা খ হতে পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। যেহেতু ম্যাথ আমাদের ক্ষেত্রফল রিলেটেড, তার মানে আমাদের কি করতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। লেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 13 ইন্টু 5 এত বর্গ সেন্টিমিটার। কত হবে? 5 13 65, অর্থাৎ 65 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবার বলেছে দৈর্ঘ্যটা আমার 10% বৃদ্ধি পাবে। তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে? আমরা 17 নাম্বার একটা অঙ্ক করেছিলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে শতকরা কত বৃদ্ধি পায়। সেখানে আমরা এর 20% বৃদ্ধি করেছিলাম। তো যত দৈর্ঘ্য আমরা, অর্থাৎ দৈর্ঘ্য যা থাকবে এত এর সাথে, মানে এটা থাকবেই, এটা তো আমার থাকবেই, তার সাথে এত এর 10% বৃদ্ধি করব, প্লাস দিয়ে লিখব। লেখো 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য কি পাবো? 13 ছিল, এটা আমার থাকবে। এত এর সাথে কত বৃদ্ধি করব? 10% বৃদ্ধি করব। কার 10%? যে বাহুটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে, তার 10%। তাহলে প্লাস দিয়ে 13 লিখবে, এত এর 10%। আর যদি হ্রাস হতো তাহলে মাইনাস দিয়ে লিখতাম। তাহলে 13 এর 10% এত সেন্টিমিটার। এটাকে একটু ক্যালকুলেশন করো। 13 প্লাস পার্সেন্ট মানে হলো 1/100, অর্থাৎ 10/100 এত সেন্টিমিটার। এটাকে লিখলে কি হয়? 13 প্লাস 13/10 এত সেন্টিমিটার। কত হয়ে যাবে লসাগু করলে? 130। লসাগু নাও 10 প্লাস 13 সমান 143/10 সেন্টিমিটার। তাহলে আমি 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 143/10 সেন্টিমিটার। আর এবার বলেছে প্রস্থটা 20% বৃদ্ধি করব। তাহলে আবার লেখো 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের নতুন প্রস্থ এই অংশের মতোই, অর্থাৎ প্রস্থ আমার যা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এর সাথে বৃদ্ধি করব। তাহলে বৃদ্ধি যেহেতু, তার মানে প্লাস কার 20%? প্রস্থের 20%। তাহলে লেখো প্রস্থ 5 এত এর 20% এত সেন্টিমিটার হবে। এখন এটাকে একটু ক্যালকুলেশন করো। 5 প্লাস পার্সেন্ট মানে 1/100, অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে নতুন প্রস্থটা পেলাম আমি 6 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফলটা কি হবে? লেখো অতএব আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফল যে নতুন দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি দুইটা গুণ করো। 143/10 ইন্টু 6 এত বর্গ সেন্টিমিটার। এখানে কত হয় একটু ক্যালকুলেটরের সাহায্যে করে নাও। 85.8 বর্গ সেন্টিমিটার।
মিটার। আমাকে কি বলেছে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কতটা বৃদ্ধি পেল সেই অংশটা আমরা দেখে নেই। লেখো ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অর্থাৎ নতুন আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি এর থেকে যদি আগের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা বৃদ্ধিপ্রাপ্ত অংশটা পাবো। লেখো ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অর্থাৎ 85.8 মাইনাস 65 বিয়োগ করো 20.8 বর্গ সেন্টিমিটার। যেহেতু শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি বলেছে তাহলে আমরা লিখব অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। সূত্রটা আমাদের জানা আছে, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় কত হবে, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল ইন্টু 100%। যেহেতু শতকরা বলেছে সেজন্য বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বাই মূল ক্ষেত্রফল ইন্টু 100%। শতকরা বলেছে সেজন্য 100%। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কত আমার 20.8, অর্থাৎ নতুন আমি যে মাইনাস করে যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা হলো আমার বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল। মূল ক্ষেত্রফল কত ছিল 65 ইন্টু 100%। ক্যালকুলেটারে একটু দেখো কত হয়। 65 অর্থাৎ 32%। এখানে অবশ্যই তোমাকে পার্সেন্ট চিহ্নটা দিতে হবে, যেহেতু শতকরা বলেছে। পার্সেন্ট না দিলে অঙ্কটা কেটে দিবে, অর্থাৎ কিছু নাম্বার কেটে দিতে পারে। আমরা আরেকটি ক্রিয়েটিভ দেখব। 25 নম্বরে বলা আছে আশিক, মিজান, অনিকা এবং অহনার মোট 1,95,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলো এবং তাদের বছর শেষে 26,500 টাকা লাভ হয়। আর উক্ত মূলধনে আশিক এবং মিজানের অংশের অনুপাত থাকে 2:3, মিজান এবং অনিকার অংশ হচ্ছে 4:5, অনিকা এবং অহনার অংশের অনুপাত হচ্ছে 5:6। এখানে বলা আছে মূলধনের সরল অনুপাত নির্ণয় করো। সরল অনুপাত বলতে আমরা ধারাবাহিক অনুপাত নির্ণয় করব। ধারাবাহিক করতে হলে যে 3টে অনুপাত দেওয়া আছে 3টে অনুপাত নিব, এদেরকে যোগ বিয়োগ গুণন করে সরল অনুপাত নির্ণয় করব। তো তারপরে লেখ দেওয়া আছে আশিকের অনুপাত, আশিকের অংশ ইস্টু মিজানের অংশ অনুপাত কত দেওয়া আছে 2:3। এবার লেখো মিজান এবং অনিকার অংশের অনুপাত। মিজানের অংশ ইস্টু অনিকার অংশ কি দেওয়া আছে 4:5, আর অনিকা এবং অহনার অংশের অনুপাত দেওয়া আছে 5:6। লেখো অনিকার অংশ ইস্টু অহনার অংশ কত দেওয়া আছে 5:6। এখন নিয়ম হচ্ছে এখানে দেখো মিজানের অংশ এখানে আমার 3 আর এখানে 4। একই টাকা একজনকে দুইভাবে ভাগ করে দেওয়া সম্ভব না, অর্থাৎ দুইটা অনুপাতে ভাগ করা সম্ভব না। সেই জন্য আমরা এটাকে করব কি এক জাতীয় বানিয়ে এটাকে সরল অনুপাত বা ধারাবাহিক অনুপাত নির্ণয় করব। সেক্ষেত্রে কি করতে হয়, প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হয়। তাহলে লেখো আর দ্বিতীয় অনুপাতকে প্রথম রাশির উত্তর রাশি দ্বারা প্রথম অনুপাতের
উত্তর রাশি দ্বারা গুণ করতে হয়। তাহলে প্রথমটা লিখো 2 × 4 = 3 × 4 কত হবে 8 12। আর এখানে হবে এই অনুপাতকে কত দ্বারা গুণ করব 3 দ্বারা = 5 × 3 12 × 15। দেখো মিজানের অনুপাত এখানেও 12 এখানেও 12 এক জাতীয় চলে আসলো, কিন্তু অনিকার হচ্ছে এখানে 15 আর এখানে 5। তাহলে অনিকার অংশটাও আমাকে সমান করতে হবে। অনিকার অংশ এখানে যদি 5 হয়, 5কে 15 বানাতে হলে কত দ্বারা গুণ করব 3 দ্বারা গুণ করব। আর 3 দ্বারা করলে দুইটাকে গুণ করতে হবে, দুইটা রাশিকে, অর্থাৎ 5 × 3 = 6 × 3 অর্থাৎ 15 এবং 3 × 6 = 18 18 হবে। এখন সবটাকে মিলিয়ে আমি যদি লিখি তাহলে সেটা সরল অনুপাত হয়ে যাবে, অর্থাৎ আশিকের অংশ সবটাকে মিলিয়ে লিখলে আমাদের ধারাবাহিক অনুপাত বা সরল অনুপাত হবে। লেখো অতএব আশিকের অংশ = মিজানের অংশ অনুপাত অনিকার অংশ = অহনার অংশ। তো সবটা একত্রে লেখো কত হবে 8 = 12 = 15 = 18। এটাই হলো আমার সরল অনুপাত। খতে বলা আছে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো। তো লেখো ক হতে প্রাপ্ত, ক হতে পাই, আশিকের অনুপাত, মিজানের অনুপাত, অনিকার অনুপাত এবং অহনার অনুপাত কত ছিল 8 12 15 এবং 18। এবার লেখো অনুপাতের আমাকে প্রত্যেকের মূলধন আলাদা বের করতে হলে সমানুপাতিক ভাগ শিখেছিলাম আমরা বেসিক অংশে। সেই সমানুপাতিক ভাগ দ্বারা এই প্রত্যেকের মূলধন বের করব। ওখানে কি ছিল, একটা রাশিকে ABCD অনুপাতে ভাগ করতে হলে সবগুলো অনুপাতের যোগফল দ্বারা ওই রাশিটাকে ভাগ করে যার অংশ বের করব তার সাথে গুণ করেছিলাম। তো আমরা যদি প্রথমে আশিকের অনুপাত বের করি, অর্থাৎ আশিকের মূলধন বের করি, তো এখানে যে মোট টাকা আছে, মোট মূলধন, এটাকে আমরা মোট অনুপাতের যোগফল দ্বারা ভাগ করে তারপর এটার সাথে গুণ করব। লেখো আশিকের, এখানে প্রত্যেকের মূলধন বের করতে হলে সমানুপাতিক ভাগের মাধ্যমে বের করব। আমাদের কি ছিল সমানুপাতিক ভাগ, একটা রাশিকে ABCD আকারে অনুপাতে ভাগ করতে হলে সবগুলো ভাগের অনুপাতের রাশির যোগফল দ্বারা যে রাশিটা নিয়েছিলাম তাকে ভাগ করে প্রথম জনের অংশের সাথে গুণ করেছিলাম। আমরা সেভাবে করব। তাহলে এখানে লেখো অনুপাতের রাশিগুলোর যোগফল প্রত্যেকটার যোগফল নির্ণয় করো, রাশিগুলো যোগ করো। 8 + 12 + 15 + 18 কত হয় দেখো 53। এখন দেখো এখানে আমার মোট মূলধন কত দেয়া আছে, মোট মূলধন 1,95,000 টাকা। এখন প্রথমে বের করব আশিকের মূলধন। লেখো অতএব আশিকের মূলধন
মোট যে টাকা, মোট যে মূলধন এত এর বা এত এর লেখো, এত এর আশিকের অংশটা লিখবে 8 বাই কত হবে যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল এত টাকা। একটু ক্যালকুলেটরের সাহায্যে করে নাও। গুণন 8 ভাগ 53 কত হয় 29433.96। আমরা 2 ডিজিট পর্যন্ত নিলাম এত টাকা। এবার মিজানের অংশ বের করো। মিজানের মূলধন, মিজানের মূলধন আবার সেই মোট টাকাটা লেখো, মোট মূলধন এত এর। এবার মিজানের অংশ লিখব আমরা। মিজানের অনুপাত কত এখানে 12 দাও, ডিভাইড করবে কত দিয়ে 53 দ্বারা, এত টাকা। ক্যালকুলেটরের সাহায্যে করো। 1,95,000 ইন্টু 12 ডিভাইডেড বাই 53 কত আসে 44,150.94 টাকা। এবার আমরা অনিকার মূলধন বের করব। অনিকার মূলধন অনিকার অংশটা নিবে, অর্থাৎ 15/53 এত টাকা। কত আসে দেখো 19500 ইন্টু 15 ডিভাইডেড বাই 53 55188.6। যেহেতু 6 7-এর পরে 9, সেক্ষেত্রে আমি 7-কে 8 লিখতে পারি, 1 প্লাস করে 8 লিখে দাও এত টাকা। এবার অহনার টাকা বের করব। অহনার মূলধন 1,95,000 এত এর। এবার অহনার অনুপাত দাও, অর্থাৎ 18/53 এত টাকা। 1,95,000 ইন্টু 18 ডিভাইডেড বাই 53 6622.42 দিতে পারো, যেহেতু 5 আসে সেজন্য 1 প্লাস করে 42 লিখতে পারি এত টাকা। অর্থাৎ যে মোট মূলধন আমার 1,95,000 টাকা ছিল, এদের মধ্যে এই অনুপাতে ভাগ করলে এই অনুপাতে টাকা পাবে। এটাই হলো আমার অ্যান্সার। গতে বলা আছে বছর শেষে লভ্যাংশের 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো, আর অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা এবং আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে। অর্থাৎ আমার বছর শেষে লভ্যাংশ কত আছে 26,500 টাকা, এর 60% এই ব্যবসাতেই বিনিয়োগ করব, আর অবশিষ্ট যেই টাকা থাকবে সেই টাকা আমি অহনা এবং আশিকের লভ্যাংশের মধ্যে ভাগ করব, দুজনের লভ্যাংশ বের করব। কিন্তু এখানে কি অনুপাতে বের করব? মূলধনের সরল অনুপাতে। মূলধন আমার কি ছিল? অহনার ছিল 18 আর আশিকের ছিল 8, সেই অনুপাতে আমরা বের করব। আর মূলধনের যে ভাগগুলো ছিল, অনুপাতের ভাগ ছিল সবগুলো যোগ করলে কত ছিল 53, সেই অনুপাতে বের করতে বলেছে। তো লেখো এখানে বছর শেষে লভ্যাংশ কত দেওয়া আছে? 26,500 টাকা। 26,500
টাকা। এখন এখান থেকে তোমাকে 60% বের করতে হবে, যেটা আমার বিনিয়োগ করা আছে। আর অবশিষ্ট টাকাটা আমরা অহনা এবং আশিকের মধ্যে ভাগ করব। লেখো লভ্যাংশের 60% কত হবে? এখানে যা আছে 26,500, 60%, তাহলে কি হবে? পার্সেন্ট বলতে 1/100, এত টাকা। একটু ক্যালকুলেটারে দেখে নেই। 26,500 × 60 সমান কত হবে? 15,900 টাকা। এটা আমি কি পেলাম? যে লভ্যাংশ ছিল তার 60%। আর এই টাকাটা আমার এই ব্যবসাতেই বিনিয়োগ করা হয়েছে। এখন অবশিষ্ট কত থাকলো সেটা আমরা দেখে নেই। লেখা অবশিষ্ট থাকবে, অবশিষ্ট লভ্যাংশ কত হবে? মোট যে লভ্যাংশ ছিল অর্থাৎ 26,500 থেকে 60% বাদ দিয়ে দিলে অবশিষ্ট পাবো। দেখো 15,900 টাকা। বাদ দাও, কত পাবো? 10,600 টাকা। এখন এই যে টাকাটা পেলাম অবশিষ্ট অংশ, এই টাকাটা আমরা মূলধনের সরল অনুপাতে অহনা এবং আশিকের লভ্যাংশে ভাগ করব। তো মূলধনের সরল অনুপাতে আমাদের মোট মূলধনের যে অনুপাত ছিল তার যোগফল ছিল 53, যেটা আমরা কতে পেয়েছি, খতেও ব্যবহার করেছি। আর অহনার ওখানে অংশ ছিল 18 এবং আশিকের ছিল 8। তাহলে এবার লিখবে অহনা লভ্যাংশের পরিমাণ বা অহনার লভ্যাংশ কত হবে? যে অবশিষ্ট টাকা পেলাম, অর্থাৎ অবশিষ্ট পেলাম এত এর 10,600, এত এর কত? অহনার ছিল 18/53। ক্যালকুলেটর করে নাও। গুণন 18/53 কত আসলো? 3600 টাকা। তাহলে অহনার লভ্যাংশ আমি পেয়ে গেলাম 3600 টাকা। এবার আশিকের লভ্যাংশ বের করো। আমি আবারও বলছি, এখানে 18 এবং 53 ব্যবহার করলাম, যেহেতু আমাকে বলা আছে মূলধনের সরল অনুপাতে, অর্থাৎ ক নাম্বারে যা আমাদের উদ্ধৃতিতে যা আছে সেই অনুযায়ী আমরা করব। লেখো 10,600 এত এর, আর সরল অনুপাতে আমাদের আশিকের ছিল 8 আর মোট অনুপাতের যোগফল ছিল 53। এবার করো 10,600 গুণন 8/53 অর্থাৎ 1600 টাকা। তাহলে আশিকের লভ্যাংশ পেয়ে গেলাম 1600 টাকা। এখানে দেখাই যাচ্ছে যে অহনার লভ্যাংশ বেশি। এখন কতটা বেশি সেটা বের করি। লেখো এখানে অহনার লভ্যাংশ ইজ গ্রেটার দেন আশিকের লভ্যাংশ। তাহলে অহনার লভ্যাংশ বেশি হবে। কতটা বেশি? অতএব অহনার লভ্যাংশ বেশি হয়। আমাকে কি বের করতে বলেছে? কার লভ্যাংশ কত টাকা বেশি? অহনার লভ্যাংশ বেশি হয়। কি করব? অহনার লভ্যাংশ থেকে আশিকের লভ্যাংশ বাদ দাও, বিয়োগ করো, -1600 টাকা। কত হয়? 2000 টাকা। অর্থাৎ অহনার লভ্যাংশ আশিকের থেকে 2000 টাকা বেশি। এটাই অ্যান্সার।